তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট সিজার। তো আমি চলে এসেছি তোমাদের দেবজিৎ দা বিউসি সেকেন্ড লেকচার নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে টপিকটা করাবো সেটা হচ্ছে যে বেসিক্যালি আইইউপিএসসি নোমেনক্লেচার। ঠিক আছে, আজকে তোমাদের আইইউপিএসসি নোমেনক্লেচারের বেসিক আইডিয়া মানে বেসিক কনসেপ্ট দেখাবো। কিছু হয়তো এক্সাম্পল দেখাবো। ঠিক আছে। আর হচ্ছে আইইউপিএসসি নোমেনক্লেচার করানোর আগে তোমাদের জৈব যৌগ অর্থাৎ অর্গানিক কম্পাউন্ড সম্বন্ধে আর একটু তোমাদের ধারণা দেওয়া দরকার, যেটা তোমাদের একটা ছকের মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমার সাথে তুলতে পারো বা পজ ধরে নোট ডাউন করতে পারো। তো দেখো, জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড, এই জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক না, হচ্ছে যে একটা হচ্ছে যে সাইক্লিক বা রিং, সাইক্লিক বা রিং, বা হচ্ছে যে বাংলাতে বলা হবে বদ্ধ শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল। আমি তোমাদের বাংলা সাথে ইংরেজিটা বলে দেবো, এগুলো হচ্ছে তোমাদের পরবর্তীতে আমরা প্রিপারেশন নেবে তখন এগুলো তোমাদের কাজ পাবে এই ইংরেজিটা। আবার এই যে এই মুক্ত শৃঙ্খল সম্পর্কে আমি আগের লেকচারে আমি তোমাদের বলে দিয়েছি অলরেডি। মুক্ত শৃঙ্খলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে যে সরল মুক্ত শৃঙ্খল আর একটা হচ্ছে শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল। তো দেখুন আমি আরেকবার বলে দিচ্ছি, একটা শাখাযুক্ত এই একটা শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল আর একটা শাখা আর একটা সরল শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল। স্বাভাবিক স্বাভাবিক আগে থেকে ব্যাপারটা তোমাকে আমি আগে থেকে ব্যাপারটা বলেছি তোমাকে। এক্সাম্পল আরেকটা শাখা যুক্ত মানে বুঝতেই পারছো শাখা যুক্ত করতে হচ্ছে আমি যেটা তাদের নিয়ে মানে খুবই তোমরা কিন্তু ঘি না থাকে তোমরা কিন্তু কার্বন চারটে আমি কিন্তু নিয়ে দেবে ওখানে পূর্বাস সংখ্যা খুব করতে এখানে একটা শাখা রয়েছে, এটা হচ্ছে শাখা শাখা এটা হচ্ছে শাখা আর এটা হচ্ছে শাখা কিন্তু এরকম যদি বোঝা গেছে না? তো এবার দেখতে হচ্ছে সাইক্লিকের সাইক্লিক রিং বা বদ্ধ শৃঙ্খল, সাইক্লিক রিং বা বদ্ধ শৃঙ্খলের সাইক্লিক রিং বা বদ্ধ শৃঙ্খল আবার দুই ভাগে ভাগ করা হয়, হোমো সাইক্লিক আর হেটারো সাইক্লিক। এবার দেখে নাও হোমো সাইক্লিক হেটারো সাইক্লিক হেটারো সাইক্লিক হোমোসাইকেল মানে এক্সাম্পল কি বলবো তারা ভালোভাবে বুঝেছে। ঠিক আছে, হোমো মানে হচ্ছে একই বা সম, হেটেরো মানে হচ্ছে বিষম বা আলাদা আলাদা। তাহলে এটা বোঝাতে যাচ্ছে
এই সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে থেকে এমন কম্পাউন্ড থাকবে যেখানে থেকে শুধুমাত্র কার্বন থাকবে আর অন্য কোনো অ্যাটম থাকবে না, মানে একই অ্যাটম থাকবে। যেমন কার্বন থাকবে আর হালকা যেমন হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন যেমন হচ্ছে বেঞ্জিন। এখানে কি আছে, শুধুমাত্র কার্বন আছে আর এখানে হালকা একটা করে হাইড্রোজেন আছে, ঠিক আছে। এক্সাম্পল ঠিক আছে। আর হেটারো সাইক্লিকে কি হেটারো সাইক্লিকের আন্ডারে হেটারো মানে আলাদা, এখানে এক্সাম্পল দিয়ে পিরিডিন একটা এক্সাম্পল দিয়ে পিরিডিন এখানে একটা নাইট্রোজেন এখানে হচ্ছে কার্বন, এগুলো কার্বন, এটাও কার্বন, কিন্তু এখানে একটা নাইট্রোজেন। হাইড্রোজেন তো থাকতেই পারে, যে বললাম না যে কার্বনের ভালোর জন্য কার্বন আর হাইড্রোজেন থাকতে পারে, কিন্তু সেখানে যদি হোমো অ্যাটম করে দ্বিতীয় কোনো অ্যাটম, তখন সেটা হেটারো হয়। তাহলে হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিক পার্থক্যটা কি বোঝা যাচ্ছে? যে হোমোসাইক্লিক হলে হচ্ছে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন থাকবে, তার মধ্যে অন্য কোনো অ্যাটম আসবে না। আর যখন হেটারোসাইক্লিক সাইক্লিক হয় তখন থেকে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর একটা কোনো যে কোনো অ্যাটম থাকে, ঠিক আছে। হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিকের হচ্ছে যে আবার দুটো ভাগ আছে। আগে হোমোসাইক্লিকটা দেখেন, হোমোসাইক্লিকটা আমি দুটো ভাগ, একটা হচ্ছে অ্যারোমেটিক আর হচ্ছে যে অ্যালিসাইক্লিক। অ্যারোমেটিক আর হচ্ছে অ্যালিসাইক্লিক। এই অ্যারোমেটিকের ব্যাপারে আমরা যে অ্যারোমেটিকের ব্যাপারে তোমাদের জন্য কিছু আর কয়েকটা লেকচারের পর তোমাদের অ্যারোমেটিক সম্বন্ধে ভালো ডিটেলস বলবো। এখন আপাতত তোমরা শুধুমাত্র এখানে জানার জন্য একটু বলে দিই যে অ্যারোমেটিক হচ্ছে যে যেমন এই বেঞ্জিন যে অ্যারোমেটিক একটা কম্পাউন্ড, অ্যারোমেটিক হওয়ার জন্য তিন চারটে যে যেমন কিছু রুল আছে বা কন্ডিশন ফলো করলে সেটা হচ্ছে অ্যারোমেটিক স্ট্রাকচার। প্রথমত হচ্ছে যে সাইক্লিক হতে হবে, তারপর প্রতিটা কার্বন হচ্ছে এসিড হতে হবে, এবং কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন ফলো করলে সেটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডটাকে বলবো, ঠিক আছে। অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে হচ্ছে দুই ভাগ। অ্যারোমেটিক হচ্ছে একটা বেঞ্জিনয়েড আর একটা নন বেঞ্জিনয়েড। বেঞ্জিনয়েড নন বেঞ্জিনয়েড। বেঞ্জিনয়েড মানে তোমাদের বললাম যে এরকম যখন হচ্ছে এমন কিছু কম্পাউন্ড, সাইক্লিক কম্পাউন্ড যেখানে হচ্ছে বেঞ্জিন অ্যাটাচ আছে বা বেঞ্জিন মানে সেই কম্পাউন্ড সাথে বেঞ্জিন অ্যাটাচ আছে, যেমন ধরুন এরকম একটা কম্পাউন্ড আছে, এরকম এটা হচ্ছে বেঞ্জিনয়েড কম্পাউন্ড, এটা অ্যারোমেটিক। আরেকটা হচ্ছে নন বেঞ্জিনয়েড এক্সাম্পল। এই অ্যারোমেটিক সম্বন্ধে সব আমরা ডিটেইলসে পরে আলোচনা করব। এর এক্সাম্পল কি হবে? নন বেঞ্জিনয়েড এরকম স্ট্রাকচার হবে, অনেক এক্সাম্পল আছে। তো আরেকবার বলে দিই, সাইক্লিক বা বদ্ধশৃঙ্খলের আন্ডারে দুটো হচ্ছে হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। একটা হচ্ছে হোমোসাইক্লিক আর হচ্ছে হেটারোসাইক্লিক। হোমো মানে হচ্ছে এক বা হচ্ছে সম, আর হেটারো মানে হচ্ছে বিষম বা আলাদা আলাদা। হোমো যেহেতু একই, আমি যেটা বললাম যে কম্পাউন্ড যদি কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো অ্যাটম নেই, দ্বিতীয় কোনো অ্যাটম থাকে না, সেটা হচ্ছে হোমোসাইক্লিক বা সমবদ্ধশৃঙ্খলিত যে কম্পাউন্ড। আর হেটারোসাইক্লিক হচ্ছে যেখানে যদি কার্বন আর হাইড্রোজেন ছাড়া দ্বিতীয় কোনো অ্যাটম থাকে, সেটা হচ্ছে হেটারোসাইক্লিক। আর হোমোসাইক্লিক কিন্তু দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড আর একটা হচ্ছে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড।
অ্যারোমেটিক অ্যানালিসিস কি হচ্ছে এনজয় করছে নন এনজয়। বেঞ্জিন মানে হচ্ছে যে এক্সাম্পল যেটা বললাম, যখন যে কোনো কম্পাউন্ডে বেঞ্জিন অ্যাটাচ আছে তখন সেটা হচ্ছে বেঞ্জিনের অ্যারোমেটিক কম্পাউন্ড, আর একটা হচ্ছে নন বেঞ্জিনের যে মধ্যে বেঞ্জিন অ্যাটাচ সেটা হচ্ছে নন বেঞ্জিনের কম্পাউন্ড। আর অ্যালিসাইক্লিক যেমন হচ্ছে অ্যালিসাইক্লিক যা কিছু হতে পারে, যেরকম সেরকম অ্যালিসাইক্লিক আন্ডার, ঠিক আছে। সবটা তোমরা পজ করে ছবিগুলো পজ করে নোট ডাউন করে নাও। তো এবার তোমাদের হচ্ছে যে ফাংশনাল গ্রুপ বা কার্যকারী গ্রুপ নিয়ে কিছু কথা বলে নিই, ঠিক আছে। তো কার্যকারী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ বলতে কি বোঝায়? ফাংশনাল গ্রুপ কিছু কিছু নতুন টার্ম এসবে, নতুন হচ্ছে যে ওয়ার্ড এসবে, এগুলো তোমাদের প্র্যাকটিস করে করে অভ্যস্ত হয়ে যেতে হবে। ফাংশনাল গ্রুপ আমি বাংলাতেও বলে দেওয়ার চেষ্টা করব। ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ, দেখো কার্যকরী গ্রুপ বলতে আগে সংজ্ঞাটা লিখে নিই, তারপর বা ডেফিনেশনটা কি করে দিতে হবে। দেখো যেসব পরমাণু বা পরমাণু পুঞ্জ, যেসব পরমাণু পরমাণু বা পরমাণু পুঞ্জ যেসব পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যেসব পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে তাদের রাসায়নিক রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্যকে যেসব পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে তাদের রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্যকে প্রকাশিত করে, বা হচ্ছে যে বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তাদের ফাংশনাল গ্রুপ বলে। এবার দেখো ব্যাপারটা বলি তোমাকে, ফাংশনাল গ্রুপ মানে এটা কি? যেসব পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের অণুতে, জৈব যৌগ মানেটা কি একটু আগে দেখালাম, জৈব যৌগের শ্রেণীবিভাগ করে বিভিন্ন ধরনের জৈব যৌগ দেখালাম। এবার জৈব যৌগের অণুতে এরা উপস্থিত থাকে, ধরলাম এটা একটা জৈব যৌগ হচ্ছে যে সিএইচ, এটার নাম কি ইথিন, ঠিক আছে। এটা জৈব যৌগ, এই জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে তাদের রাসায়নিক ধর্ম, এতে হচ্ছে যে কোনো একটা কার্যকরী গ্রুপ অ্যাটাচ করলাম, ধরলাম এখানে একটা একটা হাইড্রোজেন কমিয়ে এখানে আমি ওই যুক্ত করলাম, বা এখানে করলাম ওইচ, তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল বা কার্যকারী আহ, এটা হচ্ছে অ্যালকোহল। এর হচ্ছে দেখো এবার ব্যাপারটা বলি কি, আর জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে তাদের রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তাদের ফাংশনাল গ্রুপ বলে। এবার প্রথমে ছিল এটা ইথিন বা ইথিলিন, সেখান থেকে এবার সেখান থেকে একটা হাইড্রোজেনকে বের করে দিয়ে একটা ওইচ যুক্ত করলাম। এবার দেখো এবার কি, এর হচ্ছে রাসায়নিক ধর্ম আলাদা। এবার যখন ওই যুক্ত করলাম, অ্যালকোহলের রাসায়নিক ধর্ম আলাদা। তাহলে এবার বোঝা গেছে ব্যাপারটা কি, যখন হচ্ছে যে কোনো আহ পরমাণু পুঞ্জ বা পরমাণু যখন হচ্ছে জৈব যৌগের মধ্যে উপস্থিত থাকবে তাদের রাসায়নিক ধর্ম হচ্ছে পরিবর্তন হবে। আর এটাই বোঝা যাচ্ছে, আশা করি বোঝা গেছে। এবার ধরো পরমাণু বা পরমাণু পুঞ্জ বলতে কি বোঝাতে যাচ্ছে, এক্সাম্পল দিই। যখন পরমাণু শুধু যখন একটা, তার মানে একটা বোঝা যাচ্ছে যে একটা পরমাণু কার্যকরী গ্রুপ হতে পারে, যেমন এক্সাম্পল ইথার। ইথার ইথার কেমন হয় না, হচ্ছে যে এটা হচ্ছে ইথারের সংকেত,
CH3 এই দুটো হাতে হচ্ছে যে যে কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত হবে, এটা এটা হচ্ছে যে একটা হিসাব। ঠিক আছে, আর পরমাণু পুঞ্জ মানে, পরমাণু পুঞ্জ মানে হচ্ছে যে দেখো পরমাণু পুঞ্জ, পরমাণু পুঞ্জ মানে হচ্ছে একের অধিক অর্থাৎ দুই বা তিনটে বিভিন্ন তিনটে পরমাণু নিয়ে যখন হচ্ছে যে কার্যকারী গ্রুপ হবে তখন সেটা হচ্ছে যে তোমার পরমাণু পুঞ্জ। এবার দেখো এই যে অ্যালকোহল যেটা দেখালাম, অ্যালকোহল এক্ষুনি যেটা বললাম, অ্যালকোহল দেখো, অ্যালকোহলে কি আছে, ওইচ, অক্সিজেন আর হাইড্রোজেন নিয়ে তৈরি, অক্সিজেন পরমাণু আর হাইড্রোজেন পরমাণু নিয়ে তৈরি। এটা হচ্ছে যে এরকম এক এক্সাম্পল CH3 CH2OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এই দেখো এখানে যখন এটা যেমন একটা একটা হচ্ছে যে কার্যকারী গ্রুপ, এর হচ্ছে যে এর এর রাসায়নিক ধর্ম আলাদা, এর রাসায়নিক ধর্ম আলাদা, তার মানে যে যখন কার্যকারী গ্রুপ চেঞ্জ পরিবর্তন হলে তোমাদের হচ্ছে যে এই জৈব যৌগের রাসায়নিক ধর্ম পরিবর্তিত হবে। আর একটা দেখায় যে এটা একটা একটা পরমাণু, যে এটা দুটো পরমাণু, 3 নম্বর একটা দেখা যাচ্ছে যে তিনটে পরমাণু, যেমন অ্যালডিহাইড, অ্যালডিহাইডে কি হয়, অ্যালিন হচ্ছে CHO, বা এটাকে এইভাবে লেখা হয় C ডবল বন্ড O H, এই যে অ্যালডিহাইড। একটা এক্সাম্পল CH3 CH, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। সব নামকরণ আস্তে আস্তে যখন যাবো তোমরা সব নামকরণ তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে, সেটা করে দেওয়ার দায়িত্ব আমার। এখানে দেখো তিনটে তিনটে অ্যাটম নিয়ে, তিনটে ডিফারেন্ট অ্যাটম হচ্ছে যে উম, তোমাদের এই পরমাণু পুঞ্জ, তিনটে পরমাণু নিয়ে হচ্ছে যে হচ্ছে বলে এটা পরমাণু পুঞ্জ দেবে। এটা হচ্ছে কার্যকরী গ্রুপ। তাহলে বোঝা গেছে আশা করি কার্যকরী গ্রুপ। আমি কার্যকরী গ্রুপের একটা হচ্ছে যে তোমাদের স্ট্রাকচার দিয়ে দেবো, ছক আকারে দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু সেটা এখন না, আমি IUPAC নামকরণে এন্ট্রি করি, তারপরে আস্তে আস্তে সেখানে যখন লাগবে কার্যকরী গ্রুপটা তখন আমি তোমাদের এই কার্যকরী গ্রুপের হচ্ছে যে একটা স্ট্রাকচার দিয়ে দেবো, সেখান থেকে তোমার সেটা খুব তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এটা মুছে দিই, তারপর এটা তোমরা নোট ডাউন করে নাও। তো এবার আমরা যা বলছি যে আজকের ক্লাসের মূল টপিক যে আয়ুর্বেদ নোমেনক্লেচারে আমরা এন্টার করব। তো দেখে নেওয়া যাক আয়ুর্বেদ নোমেনক্লেচার। আমি তোমাদের এই আয়ুর্বেদ নোমেনক্লেচারটাকে হচ্ছে একটা ছকের আকারে তোমাদের বোঝানোর চেষ্টা করব, যে এটা কিভাবে কি প্রসেস মানে কি রুলস আছে, সেই রুলস গুলোকে আমি একটা ছকের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পারবে, আর আমি তোমাদের পুরো বেসিক থেকে পড়াবো, বেসিক থেকে সব পুরোটা বলবো, ঠিক আছে। তো দেখো IUPAC নোমেনক্লেচার, এই নোমেনক্লেচার মানেটা কি, নোমেনক্লেচার মানে হচ্ছে নামকরণ, আর IUPAC হচ্ছে একটা সংস্থা, কি না একটা সংস্থা। নোমেনক্লেচার মানে নামকরণ, কারণ বলবে যে নামকরণ এদের কেন নামকরণ করা হবে, যেমন দেখো যে তোমাদেরও যেমন নামকরণ, আমার নাম, তোমাদের যেমন নাম আছে, সবারই নাম আছে। নামটা কিসের জন্য, দেখো যাতে এক নামে ওকে মানে একটা পরিচিতি দেওয়া যায়। যেমন এটা হচ্ছে CH3OH, এর নাম কি, মিথানল। মিথানল মিথানল বললে তো তোমাকে আমাকে নিশ্চয়ই বোঝাবে না, একে বোঝাবে। এই জন্য যে একটা নাম যার দ্বারা ওকে চেনা যায়, ঠিক আছে। এবার যার দ্বারা একে চেনা যায়, যেমন তো কারো নাম যদি শুভম হয়, শুভম আহ, নামে একে চেনবে, মানে এটা কোনো পার্সনকে বোঝাবে, এরকম একটা ব্যাপার। এবার চলো দেখা যায় আইউপিসি সংস্থা, তো এর একটা পুরো নাম আছে, পুরো নামটা লিখে দিই তোমাদের জানার জন্য, যদি বা এটা কোনো পরীক্ষাতে বা কিছু পড়বে না, তবু এবার বলে দিই। IUPAC, পুরো নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, এবার চলো আমরা হচ্ছে আমি যেটা তোমাদের বললাম যে আইবিএসটাকে আমি পুরো তোমাদের সুন্দরভাবে একটা ছকের মাধ্যমে দেখাবো, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, পুরো কনসেপ্ট এখন সহযোগিত করে দেবে। তো দেখো আইবিএস নোমেনক্লেচারকে আমরা তিনটি পার্টে নিয়ে নিলাম। একটা পার্ট হচ্ছে যে প্রেফিক্স, একটা পার্ট নিয়ে নিলাম প্রেফিক্স, প্রেফিক্স, আর একটা নিলাম সাফিক্স।
প্রেফিক্স সাফিক্স আর মাঝে থাকবে সব ওয়ার্ড গ্রুপ। আমি বাংলাগুলো তোমাদের সব বলে দেবো, ইংরেজিটা তোমাদের জানা বেশি দরকার, কারণ ইংরেজিতে কিছুদিন পরে সব তোমাদের করতে হবে, কোথাও বাংলায় নেই। যখন এন্ট্রান্সের জন্য তোমরা প্রিপারেশন নেবে সব ইংরেজিতে সব করতেই হবে। এবার তোমরা নিশ্চয়ই জানো যে প্রেফিক্স আর সাফিক্স মানে কি। প্রেফিক্স মানে হচ্ছে যে কোনো শব্দের পরে কোনো লেটার বা কিছু বদলে সেটাকে বলা হচ্ছে প্রেফিক্স, আর সাফিক্স মানে কি কোনো ওয়ার্ড পরে যেটা বলছে সেটা হচ্ছে সাফিক্স। প্রি মানে পূর্বে, ঠিক আছে। প্রেফিক্স মানে কি উপসর্গ, প্রেফিক্স মানে উপসর্গ, প্রেফিক্স মানে উপসর্গ, ওয়ার্ড রুট মানে হচ্ছে শব্দমূল, আর সাফিক্স মানে হচ্ছে যে প্রত্যয়। লিখে দিই বাংলাগুলো। প্রত্যয়, ওয়ার্ড রুট মানে হচ্ছে শব্দমূল, আর প্রেফিক্স মানে হচ্ছে যে উপসর্গ। ঠিক আছে। নোমেনক্লেচার হচ্ছে যে এই তিনটে পার্ট। দেখো একটা জেনারেল, এটা যে এটা জেনারেল নিয়ম, সবার সবার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু কিছু কিছু নামকরণে দেখা যাবে যে এই প্রেফিক্স আমাদের কাজেই লাগছে না। এই ওয়ার্ড রুটটা কিন্তু মাস্ট, ওয়ার্ড রুটটা থাকতেই হবে, আর সাফিক্সটা থাকবে, আর প্রেফিক্সটা কখনো থাকবে বা কখনো থাকবে না। ঠিক আছে, এবার তোমাদের প্রথম মেইনটা যেটা বলতেই হবে, মানে প্রথমে যেটা বলবো যে ওয়ার্ড রুট। ওয়ার্ড রুটটা কি, দেখো এখানে একটা স্ট্রাকচার দেখালাম যে 1 2 3 4। এটা আমি তো মুখে বলে দিলাম যে 1 2 3 4টে কার্বন আছে, কিন্তু এই নামকরণে তো তোমাকে বোঝাতে হবে যে 4টে কার্বন আছে বলে। এই 4টে কার্বন আছে বলে এটা বোঝানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়ার্ড রুট বা শব্দমূল। যখন একটা কার্বন থাকবে, কার্বন সংখ্যা যখন একটা, তখন সেটার নাম হবে যে মিথ। ঠিক আছে, বা বাংলাতেই লিখে দিলাম ওটা মিথ। ঠিক আছে, যখন দুটো থাকবে, যখন দুটো বলতে দুটো কার্বন থাকবে, মিথ ইথ হবে, তখন ইথ। এটা তোমরাও আস্তে আস্তে সব শিখে যাবে। ঠিক আছে, ইথ, আমি তোমাদের সেইভাবেই সব রেডি করে দেবো। মিথ ইথ। যখন তিনটে কার্বন থাকবে তখন প্রো। 4টে কার্বন থাকলে বিউট। পেন্ট, 5টা কার্বন থাকলে পেন্ট। 6টা কার্বন থাকলে হেক্স। 7টা থাকলে হেপ। আচ্ছা, এটা কলমটা কালিটা বসে যাচ্ছে একটুখানি। আমি কালোটা দিয়ে শুরু করলাম। হেপ। 8টা যখন কার্বন থাকবে তখন হচ্ছে যে অক্ট, ও সিটি অক্ট। আর 9টা কার্বন যখন থাকবে তখন হচ্ছে নন। আর যখন 10টা কার্বন থাকবে তখন হচ্ছে যে ডেক, ডিই, ডেক। ঠিক আছে, তো বোঝা গেল যে ওয়ার্ড গ্রুপটা আমরা কেন ব্যবহার করব। যে আমি আবার বললাম, দেখো এরকম একটা 4টে কার্বন যুক্ত একটা কিছু চেন দেওয়া আছে, কার্বনের কার্বন শৃঙ্খল দেওয়া আছে, মুক্ত শৃঙ্খল দেখতেই পাচ্ছ, শাখাবিহীন মুক্ত শৃঙ্খল। এবারে নামকরণ যদি করবো, নামকরণ নিয়ে পরে আসছে। এখানে যে আমি তো বললাম যে এখানে 4টে কার্বন আছে, 1 2 3 4টে কার্বন, কিন্তু নামকরণে সেটা তো বোঝাতে হবে যে 4টে কার্বন আছে। দেখতেই তো পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, তুমিও দেখতে পাচ্ছ যে এখানে 4টে কার্বন আছে, কিন্তু বোঝাতে তো হবে যে 4টে কার্বন আছে বলে। 4টে কার্বন আছে বলে বোঝানোর নিয়মটা কি, তাহলে দেখো এখানে 4টে কার্বন পেলে কি, 1 2 3 4টে কার্বন পেলে বিউ, তাই জন্য এটা হবে বিউ। এবার তার পরবর্তী যে নিয়মগুলো সেগুলো আস্তে আস্তে আসছে। তো বোঝা গেছে যে ওয়ার্ড বুকটা আমরা কেন ইউজ করবো, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এবার আসি, আমি এটা দেখে গেছে, তোমরা এটা ম্যানেজ করে নেবে আশা করি। এবার আসি উপসর্গ। উপসর্গ হচ্ছে দুই প্রকার, মানে এর মধ্যে দুটো পার্ট। একটা হচ্ছে সেকেন্ডারি,
একটা হচ্ছে যে প্রাইমারি। আর আমি ছকটাকে যেমন করে তৈরি করছি তোমরাও তেমন করে তৈরি করবে, তাহলে আমি পুরো ফ্রেমটা তোমাদের দেখাচ্ছি। এবার তোমরা আমি প্রথমে সেকেন্ডারিটাকে লিখবো, সেকেন্ডারি। তোমরা বলবে স্যার কেন সেকেন্ডারিটাকে, কেন? কারণ সেকেন্ডারিটাই হচ্ছে যে প্রথমে বলতে, আমি পুরো তোমাদের বললাম না ফ্রেমটা দেখাচ্ছি, এটা সেকেন্ডারি হবে, এটা প্রাইমারি হবে। সেকেন্ডারি উপসর্গ যেটা সেটাকে বলা হচ্ছে যে অপ্রধান, অপ্রধান উপসর্গ, অপ্রধান উপসর্গ। আর যেটা প্রাইমারি, প্রাইমারি উপসর্গ সেটাকে বলা হচ্ছে প্রধান উপসর্গ। এবার অপ্রধান উপসর্গ আর প্রধান উপসর্গটা কি? দেখো এগুলো কিন্তু সব তোমাদের কাছে নতুন টার্ম, নতুন টার্ম। সত্যি বলছি, আমরাও যখন ইলেভেনে পড়তাম তখন এগুলো আমাদের কাছে সব নতুন টার্ম ছিল, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এই নতুন টার্মগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিছুদিন পরে দেখবে তোমাদের এই নতুন টার্মগুলো কাজেই লাগবে না, তখন তোমরা এইরকম স্ট্রাকচার দেখবে নাম বলবে, স্ট্রাকচার দেখবে নাম বলবে, ঠিক আছে? তো প্রথম প্রথম একটু একটু তোমাদের খরচা লাগবে, ঠিক আছে, আস্তে আস্তে এগুলো ইয়ে হয়ে যাবে। তো অপ্রধান অপ্রধান উপসর্গের তা কি ব্যাপারটা কি? তোমাদের আমি বলেছিলাম যে এ, যে শাখা যুক্ত যখন কোনো এ হবে, এরকম একটা চেন আছে ধরে নাও যে এটা একটা শাখা, এটা শাখা। বলেছিলাম যে শাখা যুক্ত মুক্ত শৃঙ্খল। এই যখন শাখা বোঝাবো তখন হচ্ছে যে এই অপ্রধান উপসর্গটা কাজে লাগবে, যখন শাখা বোঝাবো, ঠিক আছে? শাখা বা ব্রাঞ্চিং, যখন ব্রাঞ্চিং বা শাখা বোঝাবো তখন হচ্ছে যে এই অপ্রধান উপসর্গটা কাজে লাগবে। আর শাখা বা ব্রাঞ্চিং কে ভালো কথায় বলা হচ্ছে যে প্রতিস্থাপিত গ্রুপ, যেটাকে প্রতিস্থাপন করা হয়েছে বা প্রতিস্থাপিত গ্রুপ এটাকে বলা হয়। তাহলে এটা লিখি যে যখন হচ্ছে যে প্রতিস্থাপিত গ্রুপ থাকবে, যখন বা হোমিং ব্রাঞ্চিং, ব্রাঞ্চিং ইজ শোন, ইজ ব্রাঞ্চিং শোন, ব্রাঞ্চিং ইজ শোন ইন this compound, when branching is shown in compound, যখন হচ্ছে যে ব্রাঞ্চ দেখা যাবে তখন হচ্ছে অপ্রধান উপসর্গটা কাজে লাগে, ঠিক আছে? ব্রাঞ্চিং বা শাখা, এটাকে বলা হয় প্রতিস্থাপিত গ্রুপ, ব্রাঞ্চিং কে বলা হয় প্রতিস্থাপিত গ্রুপ। ঠিক আছে, এবার আছে 1 ডিগ্রি বা প্রধান উপসর্গটা কি? প্রধান উপসর্গটা হচ্ছে যে কিছুই না, যে তোমাদেরকে দেখেছিলাম না যে যে সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লিক, এরকম সাইক্লিক, এরকম হতে পারে, এরকম হতে পারে। যখন সাইক্লিক কোনো কম্পাউন্ড এসে তখন হচ্ছে যে আমাদের প্রধান উপসর্গটা কাজে লাগে। ফর সাইক্লিক কম্পাউন্ড লিখে রাখলাম ছোট করে। এগুলো তোমরাও এইভাবে লিখে রাখো, এরকম কোনো ডিটেলসে কোথাও লেখা নেই, ঠিক আছে? এরকম করে নিজের মতো করে লিখে রাখবে। আমি তোমাদের বললাম যে ফ্রেমটা দেখাচ্ছি আর ছোট করে লিখে দিচ্ছি, বা আমি যেটা বলছি তোমরা লিখে নাও। যখন আস্তে আস্তে আরো ডিটেলসে আমরা পড়বো তখন এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ফর সাইক্লিক কম্পাউন্ড, ফর সাইক্লিক কম্পাউন্ড অনলি। এটা কি হচ্ছে, যখন হচ্ছে ব্রাঞ্চ থাকে তখন এটা হচ্ছে যে অপ্রধান উপসর্গটা কাজে লাগবে, যখন হচ্ছে যে সাইক্লিক কম্পাউন্ড, যখন কোনো এতে কম্পাউন্ড হচ্ছে যখন হচ্ছে যে সাইক্লিক বা সাইক্লিক কোনো যৌগ থাকবে তখন হচ্ছে যে তখন এই প্রধান উপসর্গটা কাজে লাগে। আশা করি বোঝা গেছে। এবার 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 পড়ে রইল কি সাফিক্স। সাফিক্সটা কি এবার চলো দেখে নিই। সাফিক্সটা একটু জটিল, তো আমি আস্তে আস্তে এটা বলার চেষ্টা করছি। দেখো এখানে যেমন ধরলাম, এখানে যেমন বললাম যে উপসর্গটাকে আমরা দু পার্টে নিয়ে নিলাম, দুটো পার্টে, একটা 2 ডিগ্রি, 1 ডিগ্রি। 2 ডিগ্রিটাকে প্রথম লিখেছি কারণ নামকরণ লেখার সময় 2 ডিগ্রি মানে যদি কোনো কম্পাউন্ডে ব্রাঞ্চ থাকে তখন হচ্ছে ব্রাঞ্চিংটা, ব্রাঞ্চের নামটা আগে হবে, তাই জন্য এটা ব্রাঞ্চটা আগে এই 2 ডিগ্রিটাকে আগে লিখেছি। তারপরে যদি সাইক্লিক কম্পাউন্ড হয় তখন হচ্ছে সাইক্লিক কম্পাউন্ডটা লেখা হবে, তারপরে হচ্ছে 1 ডিগ্রিটা পরে লিখেছি। আর এখানে কি হয় দেখো, এখানেও একই, কিন্তু প্রথমে আমরা 1 ডিগ্রি, প্রথমে এখানে 2 1
এক দুই, এক, তোমরাও এভাবে মনে রাখো। দুই এক, এক দুই, এক ডিগ্রি দু ডিগ্রি। এক ডিগ্রি প্রত্যয়টা কি? এক ডিগ্রি প্রত্যয় হচ্ছে যে প্রধান প্রত্যয়। এখানে যেমন এক ডিগ্রিটা ছিল প্রধান উপসর্গ, এখানে হচ্ছে এক ডিগ্রিটা হচ্ছে যে প্রধান প্রত্যয়। দু ডিগ্রিটা কি? না, অপ্রধান প্রত্যয়। এবার আছে এটাকে একটু করে দিই। এবার অপ্রধান প্রত্যয়টা কি? অপ্রধান প্রত্যয়, সরি, প্রধান প্রত্যয়টা কি? আহ, হ্যাঁ চলো, তোমাদের একটা এক্সাম্পল আগে দিই, তারপরে বোঝাচ্ছি। এই একটা কার্বন শৃঙ্খল নিয়ে নিলাম। হুম। এবার দেখো, তোমাদের বললাম যে যখন হচ্ছে যে কতগুলো কার্বন আছে সেটা বোঝার জন্য এটা, যখন ব্রাঞ্চ আছে তখন এটা বোঝার জন্য প্রধান উপসর্গ আছে, যখন সাইক্লিক বোঝানোর জন্য প্রধান উপসর্গ আছে। এই প্রধান প্রত্যয়টা বোঝার মানে প্রধান প্রত্যয়টার কাজ কি? না দেখো, এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডবল বন্ড আছে। সবাই দেখতে পাচ্ছি যে এই পজিশনে একটা ডবল বন্ড আছে বা দ্বিবন্ধন আছে। যেটা তোমরা, তুমি, আমি সবাই দেখতে পাচ্ছি, কিন্তু বোঝাবো কি করে? যে নামটা যে লিখবো তখন তো বোঝাতে হবে। তাই জন্য এই প্রধান পদ্ধতিটা কাজে লাগে। প্রধান পদ্ধতি তার কাজ কি? প্রধান পদ্ধতির কাজ হচ্ছে যে আহ, কোনো কার্বন শৃঙ্খলে, মানে কোনো শৃঙ্খলে কোথায় হচ্ছে যে দ্বিবন্ধন বা কোথাও এরকম একটা কম্পাউন্ড আছে, কোথায় দ্বিবন্ধন বা কোথায় ত্রিবন্ধন আছে সেটা বোঝার জন্য আমাদের প্রধান পদ্ধতিটা কাজে লাগে। তাহলে শর্ট করে লিখে নিই, এখন লিখে নাও যে কোনো কার্বন শৃঙ্খলে কোথায়, আচ্ছা লিখে দিচ্ছি। শৃঙ্খলে, কোন কার্বন শৃঙ্খলে কোথায় ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে সেটা বোঝার জন্য, সেটা বোঝার জন্য বা বোঝানোর জন্য, বোঝানোর জন্য জন্য প্রধান প্রত্যয়, বোঝানোর জন্য, মানে যার দ্বারা বোঝানো হয় সেটা হচ্ছে প্রধান প্রত্যয়। কোনো কার্বন শৃঙ্খলে কোথায় ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে সেটা বোঝানোর জন্য প্রধান প্রত্যয় প্রত্যয় ইউজ হয়। তো বোঝা গেছে, আমি পুরো হচ্ছে যে পুরো বাংলা ভাষাতে বলছি, মানে যেটা পাতি ভাষায় বললাম, ঠিক আছে? দেখো তাহলে তোমরা বলবে ডবল বন্ড, ট্রিপল বন্ড, আর সিঙ্গেল বন্ডটা কি? সিঙ্গেল বন্ড তো দেখো, সিঙ্গেল বন্ডটা তো দেখো, এটা বলে দিচ্ছিলাম। যখন কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে তখন হচ্ছে সেটার নাম তার, তখন হচ্ছে এই যে শব্দ, এই যে মিট ইট, এই যে ওয়ার্ড রুটের পরে হচ্ছে সেটা কি যোগ হবে? এটা যদি অ্যালকে, আমি আগের দিন বলেছিলাম যে এটা কি সিস্টেম, এটা অ্যালকেন সিস্টেম। অ্যালকেন, অ্যালকেন। তাহলে যখন হচ্ছে প্রধান পত্র হিসেবে এটা কি ইউজ হবে? না, এন ইউজ হবে। এন, এগুলো আমি সব বলে দেবো, ঠিক আছে? তাহলে এখানে তোমার লিখে যে না এটা ঠিক আছে। এবার দেখো, যখন হচ্ছে ডবল বন্ড থাকবে, এটার নাম কি? অ্যালকিন, আগের দিন বলেছিলাম। যখন হচ্ছে অ্যালকিন থাকবে তখন এই প্রধান পত্র হিসেবে যেটা ইউজ হবে সেটা হচ্ছে ইন, অ্যালকিন, ইন। এন মানে এই, ইংরেজিতে লিখলে এ ইন, আর ইনটাকে ইংরেজিতে লিখলে আই এন ই, ইন, ঠিক আছে? আর যখন ট্রিপল বন্ড থাকবে, ট্রিপল বন্ড থাকবে সেটার নাম হচ্ছে যে অ্যালকাইন। আমি এগুলো আগের দিন বলেছিলাম, অ্যালকাইন। অ্যালকাইনের জন্য এটা কি ইউজ হবে? না, আইন, আইন।
ওয়াই এন ই, ইংরেজিতে লিখলে এটা। তো আশা করি দেখো বুঝতে পারলে যে কি বললাম, প্রধান পত্রটা কি তাহলে আরেকবার বললাম, যে কোনো একটা কার্বন শৃঙ্খল দেওয়া আছে, সেখানে কোথায় ডবল বন্ড বা কোথায় ট্রিপল বন্ড আছে সেটা বোঝানোর জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে প্রধান প্রত্যয়। দেখো একটা একটা সিস্টেম দেওয়া আছে, আমি এখানে তো এক্সাম্পল দেওয়া, আচ্ছা এখানটায় দিচ্ছি, আমি মুছে দেবো আবার, এর আন্ডারে নয় কিন্তু এর এক্সাম্পল CH3 CH2 CH, এখানে কোথাও ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে নেই, এটা কোথায় কি আছে শুধুমাত্র এটা হচ্ছে অ্যালকিন সিস্টেম। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছি যে যখন হচ্ছে কোনো থাকবে না, যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না, তখন হচ্ছে যে অ্যালকিন সিস্টেম। অ্যালকিন সিস্টেমের শেষে কি ইউজ হয়, এইন ইউজ হয়, এইন। তাহলে এই নামকরণে যখন নামকরণ যখন করবো তখন হচ্ছে প্রধান পদ হিসেবে যেটা ইউজ হবে সেটা কি, এন, এন, বা ইংরেজি লিখলে এ এন ই, এন। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো, যখন হচ্ছে যে এই কম্পাউন্ড থাকবে CH3 CH ডবল বন্ড CH, এটার নাম কি? এটার নাম এখন তোমাদের বলতে হবে না, তোমরা শুধু এটা চেন। এটা কি দেখো, ডবল বন্ড আছে তখন এটা কি অ্যালকিন সিস্টেম। অ্যালকিন সিস্টেম হলে প্রধান পদ হিসেবে কি ইউজ হবে, ইন ইউজ হবে, ইন, ইন বা আই এন, ইন। বোঝা গেছে? এবার যখন হচ্ছে এর সিঙ্গেল বন্ড আর ডবল বন্ড দিয়ে বোঝালাম, এবার হচ্ছে যখন হচ্ছে ত্রিবন্ধন থাকবে বা ট্রিপল বন্ড থাকবে, আমি একই এক্সাম্পল দেখাচ্ছি, CH3 CH, সি ট্রিপল বন্ড সি এইচ, হ্যাঁ চারটা বুঝে গেছি, হ্যাঁ। এবার দেখো যখন হচ্ছে যে এটা কি সিস্টেম, তাহলে এটা অ্যালকাইল সিস্টেম। এগুলো তোমাদের কিন্তু ধরতে হবে, তা আগের দিনে করেছি আজকে করালাম, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে বা মনে করতে হবে, মনে রাখতে হবে এগুলো। এটা কি হবে না, আইন সিস্টেম, অ্যালকেন সিস্টেম, তাই এটা প্রধান পদ্ধতি হিসেবে এটা যেটা ইউজ হবে সেটা হচ্ছে আইন, ইংরেজিতে লিখলে ওয়াইন। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো সম্পৃক্ত অসম্পৃক্ততেও বললেও হবে। দেখো যখন হচ্ছে যে সম্পৃক্ত মানে কি, যখন তার মধ্যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই সেটা হচ্ছে যে সম্পৃক্ত যৌগ বা অ্যালকিন সিস্টেম। যখন কোনো কম্পাউন্ডে যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন চলে এসে তখন সেটা অসম্পৃক্ত যৌগ বা অ্যালকিন বা অ্যালকিন। ঠিক আছে, আশা করি প্রধান পদ্ধতিটাও তোমাদের বোঝা গেছে। এবার আসি অপ্রধান অপ্রধান প্রত্যয়। অপ্রধান প্রত্যয় মানে কি, তোমাদের যেটা বললাম যে ফাংশনাল গ্রুপ, যে টপিকটা আগে বলেছিলাম, যে বললাম যে এটার পর আইপিসি নামকরণটা শুরু করার পরে, নোমেনক্লেচারটা শুরু করার পরে তোমাদের কার্যকারী গ্রুপ সম্বন্ধে কিছু কথা বলবো। এবার সময় এসে গেছে যে কার্যকারী গ্রুপ সম্বন্ধে তোমাদের কিছু কথা বলা। এই যে যেটা রয়ে গেল যে অপ্রধান প্রত্যয়, এটা হচ্ছে যে অপ্রধান প্রত্যয় মানে হচ্ছে যে কার্যকারী গ্রুপ। যখন কোনো কার্বন শৃঙ্খলে কার্যকারী গ্রুপ উপস্থিত থাকবে, কার্যকারী গ্রুপ বলতে যেমন আমি তোমাদের একটু পরে ছক হিসেবে ছক এইভাবে ছকের মতো সুন্দর করে তোমাকে সাজিয়ে দেবো। কার্যকারী গ্রুপ বলতে যেমন অ্যালকোহল ওএইচ, সিএইচও গ্রুপ থাকবে, অ্যালডিহাইড গ্রুপ, সি ডবল এইচ থাকবে, সেটা হচ্ছে অ্যাসিড গ্রুপ। যখন ওই গ্রুপ থাকবে তখন সেটা সবের শেষে বসবে, সবের শেষে। ঠিক আছে, কার্যকারী গ্রুপ যদি থাকে সেটা শেষে বলবে। এটা আমি তোমাদের ওই এই অপ্রধান পত্র হিসেবে যেটা থাকবে সেটা আমি তোমাদের একটা ছক আকারে দেখাচ্ছি। ঠিক আছে, বুঝলেন প্রথম? হুম। তবু একবার বলে রাখি, যখন ওই যুদ্ধ থাকবে তখন হচ্ছে যে সবার শেষে এই আহ, ওই অল ইউজ হবে, অল অপ্রধান পত্র হিসেবে অল, বাংলা ইংরেজিতে লিখলে ওবেল। সিএইচ থাকলে এল, বা এইভাবে হবে এল, বা এই এল এল। ঠিক আছে, তো কার্যকারী গ্রুপ হিসেবে এবার কার্যকারী গ্রুপটা এবার তোমাদেরকে আস্তে আস্তে বলবো। ঠিক আছে, ছকের আকারে করে তোমরা এটা বুঝতে পেরেছো নাকি বলো আগে। এবার তোমরা দেখে নাও ব্যাপারটা। প্রেফিক্স, আর যে নামকরণটা যে হবে সেটা হচ্ছে যে এইভাবে হবে, প্রথমে অপ্রধান উপসর্গ বসবে, তারপরে বসবে প্রধান উপসর্গ, তারপরে বসবে শব্দমূল, তারপরে প্রধান প্রত্যয়, তারপরে যদি অপ্রধান প্রত্যয় থাকে অপ্রধান প্রত্যয় বসবে। মেন মানে যেটা লাগবেই, দেখো কোন এই দুটোর, কখনো হয়তো একটা চেন কোন একটা কার্বন শৃঙ্খল দেওয়া আছে, সেখানে এই প্রতিস্থাপিত গ্রুপ নাও থাকতে পারে, সাইক্লিক রিং নাও থাকতে পারে, তাহলে এই দুটো থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু থাকবে কোনটা, এই শব্দমূলটা থাকতেই হবে। আর শব্দমূল না থাকলে হবে কি করে? ঠিক আছে, এটা থাকতেই হবে। কতগুলো কার্বন হবে তোমরা বুঝবেই বা কি করে।
ঠিক আছে, তাহলে এটা থাকতেই হবে। আর প্রধান পত্রই থাকতেই হবে, কারণ কোথায় সিঙ্গেল বন্ড, কোথায় ডবল বন্ড, কোথায় ট্রিপল বন্ড বা ডবল বন্ড কোথায় আছে, কত নম্বর কার্বনে আছে বা কোথায় আছে সেটা বোঝানোর জন্য প্রধান পত্র। তার মানে এটা আর এটা থাকতেই হবে। কোনো কার্বনে কোনো শৃঙ্খলে অপ্রধান পথে অর্থাৎ কার্যকারী গ্রুপ OH নাও থাকতে পারে। তাহলে ম্যান্ডেটরি মানে কোনটা লাগবে, কোনটা মানে থাকতেই হবে, কোনটা শব্দমূল আর প্রধান পত্র। এই দুটো থাকতেও পারে, নাও থাকতে পারে। আশা করি বোঝা গেছে। এবার আমি তোমাদের নোমিক বেসের আবার যখন কার্যকারী গ্রুপটার পরে যেটা দেখাবো, তখন হচ্ছে কিভাবে করা হয় সেটা দেখাচ্ছি। আরেকবার বলে দিই, দেখো প্রথমে নামকরণ করার সময় প্রথমে যেটা বসবে অপ্রধান পত্রে বসবে। যদি থাকে আমি পুরো জেনারেল নিয়মটা দেখালাম, ঠিক আছে, সবার জন্য সেটা দেখালাম। প্রথমে অপ্রধান উপসর্গ বসাতে হবে, তারপরে প্রধান উপসর্গ, তারপরে ওয়ার্ড গ্রুপ বা শব্দমূল, তারপরে প্রধান পত্র, তারপরে অপ্রধান পত্র। আশা করি বোঝা গেছে। তো চলো, তোমাদের যেটা বলেছিলাম, তো কার্যকারী গ্রুপ সম্বন্ধে এবার আমরা আলোচনা করব, বা কার্যকারী গ্রুপ সম্বন্ধে তোমাদের একটা ছক বানিয়ে দেবো। চলো, তো কার্যকারী গ্রুপ সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক ডিটেলস। তো আমি তোমাদের কার্যকারী গ্রুপের এখানে নাম লিখবো, একটা দুটো শেষ করবো এখানে কার্যকারী গ্রুপগুলোর নাম লিখবো আর আণবিক সংকেত লিখবো। আর এখানটা হচ্ছে যে অপ্রধান তথ্য হিসেবে নাম, যেটা তোমাদের বললাম যে আগের বারে আগের স্লাইডে যেটা বললাম যে এখানে যে ভাগটা ছিল যে অপ্রধান তথ্য বা সেকেন্ডারি সাফিক্স বা অপ্রধান পত্র হিসেবে যেটা নামটা ছিল, বা কার্যকারী গ্রুপ থাকলে যেটা হয় সেটা তোমাদের দেখো। বা অপ্রধান পত্র হিসেবে তার নামটা কি, কার্যকারী গ্রুপ হিসেবে তার নাম অ্যালকোহল, বা অপ্রধান পত্র হিসেবে ইউজ হয় যেটা হচ্ছে অল। তোরা দেখাচ্ছি। তো কার্যকারী গ্রুপ, কার্যকারী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ, জানো লেখা দরকার আমি। কার্যকারী গ্রুপ হচ্ছে অপ্রধান পত্র হিসেবে নাম। অপ্রধান পত্র হিসেবে ব্যবহৃত নাম। তো এক নম্বর যেটা আছে অ্যালকোহল। তোমরা এগুলো আমার সাথে নোট করতে থাকো, ঠিক আছে। অ্যালকোহল, অ্যালকোহলের সংকেত কি? অ্যালকোহলের সংকেত হচ্ছে OH। অপ্রধান পত্র হিসেবে নামটা কি হয় না, অপ্রধান পত্র হিসেবে নামটা হয় অল। ইংরেজিতে বললে OL, অল। এই স্পেলিং গুলো কিন্তু দেখে রাখবে, খুব মারাত্মক ভুল হয়। অল আর অ্যাল এর মধ্যে যেটা দেখাচ্ছি অ্যালকোহল, আরেকটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সংকেত কি? CH। অ্যালডিহাইডের জন্য অ্যাল, AL, অ্যাল। এই দেখো তোমাদের যেটা বললাম, অল আর এল এর মধ্যে খুব ভুলে যায়। তোমরা যখন টানা এর মধ্যে লিখতে যাও, এটা তখন হয়তো অ্যালডিহাইডে না লিখে টানা লিখতে যাচ্ছ, বা অ্যালকোহল লিখতে যাচ্ছ, শেষে অল লিখবে, তখন এটা ও না হয়ে এ হয়ে যাবে। মানে ও না হয়ে এ হয়ে যাবে, ওটা লক্ষ্য রাখবে। এটা অল আর এটা হচ্ছে এল, ঠিক আছে। 3 নম্বরে আছে অ্যাসিড। 3 নম্বরে কিটোন। আচ্ছা, আমি এটা লিখে নিই। কিটোনে হচ্ছে যে এরকম সিও মানে কিটোন। 4 নম্বর অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড COOH। 5 নম্বরে আছে অ্যামাইড। এগুলোর নামকরণে যখন যাবো আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে।
তোমরা একটু টেনশন, একটু বেসিক থেকে করাচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। অ্যামাইড এর পরে কি আছে? অ্যাসিড ক্লোরাইড। সায়ান বা সায়ান, সায়ান দিয়ে ঠিক আছে। কিটোনের অপ্রধান পত্র হিসেবে কিটোনের কি নাম হয়? শেষে ওন যোগ হয়, ওন। ওন, এটা লেখা হয় ইংরেজিতে লেখা হয় ও এন ই, ওন। কার্বক্সিলিক অ্যাসিডের হয় উইক অ্যাসিড, শেষে হয় উইক অ্যাসিড, বা ইংরেজি লিখে উইক অ্যাসিড। অ্যামাইডে কি হয়? অ্যামাইডে হচ্ছে যে অ্যামাইডে একই থাকে অ্যামাইড। আচ্ছা, ব্লু কালিতে লেখাটা বোঝা যাচ্ছে কি? একটু আবছা আছে, ওটা ম্যানেজ করে নেবে তোমরা, মুখে যেহেতু বলছি সব আশা করি ক্লিয়ার হবে। অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড কি লেখা হয়? অ্যাসিড ক্লোরাইড লেখা হচ্ছে যে উইল ক্লোরাইড সংযুক্ত, উইল ক্লোরাইড। সায়ানোকে লেখা হয় সায়ানাইড বা সায়ানাইড, নাইট্রাইড। অ্যামিনকে লেখা হয় অ্যামিন, অ্যামিনই লেখা হয়। আর ইথারকে লেখা হয় অক্সু, অক্সু বা ও এক্স ও, অক্সু। তো এই হচ্ছে যে কার্যকারী গ্রুপ, এগুলোকে অপ্রধান প্রত্যয় হিসেবে নামটা এই লেখা হয়, মানে শেষে অল যুক্ত হবে, এল যুক্ত হবে, ওন যুক্ত হবে, ওই অ্যাসিড অ্যামাইড। ঠিক আছে, আশা করি কার্যকরী গ্রুপের ব্যাপারটা তোমাদের পরিষ্কার হয়েছে। আরো পরিষ্কার হবে যখন আমরা নামকরণে অ্যালকোহলের নামকরণে ঢুকবো, বা একটা একটা করে যখন এদের নামকরণে আমরা এন্টার করবো, তখন হচ্ছে পুরো তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এটা তোমরা একটা নোট ডাউন করে এটা মুছে নিই, মুছে নিই একটা ছবি তুলে নিই তোমাদের নোটের জন্য। তো দেখো, এতক্ষণ তোমাদের আইপিএসসি নোটের স্ট্রাকচারটা বললাম, কার্যকারী গ্রুপটা বললাম আলাদা করে। এবার সব আশা করি সব বলে দিলাম। এবার হচ্ছে নামকরণের প্রসেসটা কি, বা কিভাবে কি করব, এটা এবার দেখা যাক। প্রসেস, প্রসেসটা কিছুই না। প্রথমে আমি তোমাদের যেটা দেখেছিলাম, বলেছিলাম না, 2 ডিগ্রি ফেসিক্স, তারপরে হচ্ছে 1 ডিগ্রি ফেসিক্স, তারপরে ওয়াট টু, তারপরে ছিল 1 ডিগ্রি সাফিক্স, তারপরে 2 ডিগ্রি সাফিক্স। একইভাবে আমি সেটা লিখবো। দেখো, প্রথমে লিখেছিলাম 2 ডিগ্রি, 2 ডিগ্রি ফেসিক্স। সরি, এক মিনিট কলমটা চেঞ্জ করি। কলমটা বহুত সমস্যা করছে। 2 ডিগ্রি ফেসিক্স, ঠিক আছে, 2 ডিগ্রি ফেসিক্স, তারপরে আছে কি
2 ডিগ্রি প্রেফিক্সের পরে হচ্ছে 1 ডিগ্রি প্রেফিক্স, তারপরে যেটা বলেছিলাম ওয়ার্ড রুট, এই ফর্মুলাটা মনে রাখবে বা এইভাবে লাইনটা ওয়ার্ড রুট, তাহলে সব হয়ে যাবে। প্লাস কি বলেছিলাম, তারপরে 1 ডিগ্রি, 1 ডিগ্রি সাফিক্স, 2 ডিগ্রি সাফিক্স। তাহলে দেখো বোঝা গেছে, আমি তোমাদেরকে 2 ডিগ্রি টু, এবার তোমরা আমি আরেকবার রিভিশনের জন্য বলে দিই। এই 2 ডিগ্রি প্রেফিক্সটা কি ছিল না, 2 ডিগ্রি প্রেফিক্সটা ছিল ব্রাঞ্চিং। যদি ব্রাঞ্চ থাকে তার নামটা আগে হবে। তাহলে আমি কিছু ব্রাঞ্চের নাম লিখে দিচ্ছি, যদি ব্রাঞ্চ হিসেবে সেটা থাকে তার নামটা কি হবে সেটা একবার তোমাদের বলে দিই। দেখো ব্রাঞ্চ হিসেবে থাকে তো অনেক কিছু, যেটা তোমাদের বেসিক কমন যেটা লাগে সেটা হচ্ছে যে প্রথমে থাকে মিথাইল বা এই CH3। যদি ব্রাঞ্চ হিসেবে এরকম থাকে, যদি একটা এক্সাম্পল দিই, CH3 এরকম আছে, CH3 CH2 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 CH2। তো ব্রাঞ্চ হিসেবে এখানে একটা CH3 আছে, এটা ব্রাঞ্চ। এটা ব্রাঞ্চটা হিসেবে বোঝা গেছে যে শাখা এটা। 2 ডিগ্রি প্রেফিক্স মানে কি, যদি শাখা থাকে সেটা হবে, এটা যেহেতু শাখা আছে তাহলে এটার নামটা কি হবে, এটার নাম হবে মিথাইল। শাখা হিসেবে এর নামটা কি হবে, মিথাইল। ঠিক আছে, এটাই। তো যদি CH3 থাকে তো সেটার নাম কি হবে, তো সেটার নাম হবে মিথাইল। যদি C2H5 বা CH2CH3, বা এটাকে লেখা হয় এইভাবে যে C2H5 লেখা হয় শর্ট ফর্মে, এটাকে লেখা হবে ইথাইল। বাংলাগুলো লিখে নাও, তোমরা নিজেরাই লিখে নিতে পারবে, মিথাইল, ইথাইল। ঠিক আছে, আমি ইংরেজি টার্মে লিখে দিচ্ছি। আর থাকে কি, আর থাকে NO2 থাকে, NO2 থাকলে তার নাম হবে নাইট্রো, NO থাকলে তার নাম হবে নাইট্রোসো। আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলো কি বলতো, আসলে এই দাগগুলো হচ্ছে যে কার্বনের সাথে যুক্ত বা কার্বন চেনের সাথে যুক্ত, তার জন্য এই দাগগুলো। তোমরা ভাববে এই দাগগুলো আবার কি। ঠিক আছে, বলে দিই, এই NO থাকে নাইট্রোসো, নাইট্রোসো, নাইট্রোসো। SO3H থাকলে SO3H, এর নাম হচ্ছে সালফোর। তারপরে হচ্ছে যে যখন থাকবে হ্যালোজেন গ্রুপের মৌলগুলো, হ্যালোজেন অ্যাটম থাকলে, ফ্লুরিন থাকলে ফ্লুরো, ফ্লুরো, ক্লোরিন থাকলে ফ্লোরো, CHOLOR, ফ্লোরো, এটা হয় CHLO আর ফ্লোরো, ফ্লোরো, ব্রোমো থাকলে ব্রোমিন থাকলে ব্রোমো, আয়োডিন থাকলে আয়োডো। এইগুলো হচ্ছে যে কমন, এগুলো থাকে। ঠিক আছে, তাহলে 2 ডিগ্রি প্রেফিক্স হিসাবে যদি, অর্থাৎ ব্রাঞ্চিং হিসেবে যদি মিথাইল থাকে তার নাম মিথাইল, যদি ইথাইল থাকে তার নাম মানে CH2CH3 থাকলে তার নাম ইথাইল, যদি NO2 গ্রুপ থাকে তাহলে নাইট্রো। আচ্ছা, এগুলো হচ্ছে কমনই থাকে। আর আছে নাকি আমি একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, আরো আছে। যদি OCH3 থাকে এর নাম হচ্ছে মিথক্সি, মিথক্সি। ঠিক আছে, এইগুলি থাকে। ঠিক আছে, তো 2 ডিগ্রি প্রেফিক্স হিসেবে তোমরা নিচে বুঝে গেছো, 2 ডিগ্রি প্রেফিক্স, এগুলো 2 ডিগ্রি প্রেফিক্স বা 2 ডিগ্রি বা মানে অপ্রধান উপসর্গ, অপ্রধান উপসর্গ এটা। তো এটা 2 ডিগ্রি প্রেফিক্সের আন্ডারে চলে গেল। যদি মানে প্রথমে হচ্ছে যে তাহলে যদি ব্রাঞ্চ হিসেবে যদি এই গ্রুপগুলো থাকে তাহলে এগুলো হচ্ছে তার নামগুলো লিখে দেবে। তো 1 ডিগ্রি প্রেফিক্সটা কি বলেছিলাম, যে 1 ডিগ্রি প্রেফিক্সটা হচ্ছে যে যদি সাইক্লিক কম্পাউন্ড থাকে, এরকম একটা কম্পাউন্ড দিয়ে দিল, বা তোমাদের বেঞ্জিনটাই আপাতত বোঝায় যে কার্বন, এরকম একটা বেঞ্জিন নয়, সাইক্লোহেক্সেন। যাই হোক, এই এরকম একটা স্ট্রাকচার দিয়ে দিল। যদি স্ট্রাকচার এরকম করে থাকে বা এরকম একটা কম্পাউন্ড থাকে, তখন হচ্ছে যে এই 1 ডিগ্রি প্রেফিক্স বা প্রধান উপসর্গ হিসেবে নামটা কি হয়, এর নাম হয় প্রথমে যখন একটা ওয়ার্ড এসে সাইক্লো, এই ওয়ার্ডটা ইউজ হবে। ঠিক আছে, এটা লিখে হবে, এটা তখন বলি না, ভুলে গেছিলাম। যখন এরকম সাইক্লিক বা বদ্ধ বদ্ধ যৌগ থাকবে, বদ্ধ শৃঙ্খল যুক্ত যৌগ থাকবে, তখন হচ্ছে এই ওয়ার্ডটা ইউজ হবে, সাইক্লো। ঠিক আছে, সাইক্লো। তো ওয়ার্ড রুটের ব্যাপারটা আর কিছু বলারই নেই, ওয়ার্ড রুটটা তোমরা জেনে গেছো।
ওয়ার্ডরোবটা আমি বলে দিয়েছি, ওয়ার্ডরোবটা বোঝা গেছে। তো 1 ডিগ্রি সাফিক্সটা কি বলেছিলাম, যে 1 ডিগ্রি সাফিক্সটা হচ্ছে যখন কোনো কার্বন শৃঙ্খলে কোথায় কোন বন্ড আছে, কত নম্বর কার্বনে কোন বন্ড আছে সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি 1 ডিগ্রি সাফিক্সের ব্যবহার করি, অর্থাৎ প্রধান প্রত্যয়। বোঝা গেছে। আর 2 ডিগ্রি সাফিক্সটা এক্ষুনি বললাম যে অপ্রধান প্রত্যয়। অপ্রধান প্রত্যয়টা কি না, কার্যকারী গ্রুপ। কার্যকারী গ্রুপ যদি অ্যালকোহল থাকে সেটা কি ইউজ হয়, অল ইউজ হয়, এরকম, ঠিক আছে, যেটা দেখালাম। তো আশা করি প্রসেসটা বোঝা গেছে। তোমাদের মনে রাখার নিয়মটা কি, 2 1 W1 2, 2 1 W1, ঠিক আছে। 2 মানে 2 ডিগ্রি প্রিফিক্স, 1 মানে 1 ডিগ্রি, W ওয়ার্ডরোব, 1 ডিগ্রি সাফিক্স, 2 ডিগ্রি সাফিক্স, 2 1 W1। তো বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এবার এটা একবার 2 ডিগ্রি, 2 ডিগ্রি মিথাইল, 2 ডিগ্রি প্রিফিক্সে এবার তোমরা তুলে নাও, নোট ডাউন করে নাও পুরো ব্যাপারটা। তো আশা করি সবার বোঝা গেছে, এটা তোলা হয়ে গেছে আশা করি। তো চলো এটা মুছে দিতে হবে। তো এটা মনে হবে, কোড ওয়ার্ডটা মনে রাখবে, 2 1 W1, বুঝলাম। তো আজকে এতটুকুই রাখলাম, কম কম করেই হোক, ধীরে ধীরে হোক, বেসিক থেকে যেহেতু বলছি ধীরে ধীরেই হোক। তো শেষ করার আগে কিছু কথা বলে নিই। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আর ভালো লাগলে কমেন্ট করে জানাও। আর তোমাদের ওই একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও করতে প্রচুর মোটিভেটেড করে, সত্যি বলছি। আমাদের খুবই ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো। আগের ভিডিওতে যেমন কে একটা কমেন্ট করেছিল, তো তোমরা কমেন্ট করে জানাবে। আর হচ্ছে যে যেহেতু অনলাইনে আমি হচ্ছে নতুন, তাই যদি কোথাও কোনো ভুল করে থাকি, তো তোমরা জানাবে কমেন্ট, আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা এড়ানোর চেষ্টা করবো, ভুলটা না করার চেষ্টা করবো। অফলাইনে আমার তেমন একটা প্রবলেম হয় না, অনলাইনে তো নতুন, তাই আমার তো প্রবলেম, ঠিক আছে। তো আমাদের আর এই ক্লাসে কোনো ডিপিপি যাবে না, শুধুমাত্র ক্লাস নোটটা যাবে। তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও না, তারা হচ্ছে যে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে আমাদের এই প্রত্যেকটা ক্লাসের ডিপিপি নোট চলে যাবে। সেখান থেকে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে, আর নোটস যারা এখন তুলতে পারো না, তারা সেখান থেকে গিয়ে তুলে নিতে পারবে। তো সি ইউ গাইজ ভেরি সুন, থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা অ্যালকেনের নামকরণ দিয়ে শুরু করবো, ঠিক আছে। আর এই পুরোটা রিভাইজ করেছে তোমরা সবাই, ঠিক আছে। তো বাই, চলো।